ওয়েলকাম ইউ অল। দেখো, এটা হচ্ছে হাইড্রোলজি পুরো সাবজেক্টটা শর্ট ফরম্যাটে রিভিশনের জন্য আমি করে দিচ্ছি ভিডিও। দেখো, এখানে আমরা যে যে জিনিসগুলো প্রোভাইড করি পরের মান্থে আমাদের অ্যাপটা চলে আসবে। সেখানে ভিডিও ক্র্যাশ কোর্স পেয়ে যাবে, রিডেবল বুক পেয়ে যাবে, ইন্টারভিউ গাইডেন্স থাকবে, টেস্ট সিরিজ পেয়ে যাবে, ইউটিউব লেকচার আমরা প্রোভাইড করছি, সেখানে কুইজ এবং হার্ড কপি বইও আমরা প্রোভাইড করছি। এরপরে দেখো, যে যে হার্ড কপি বইগুলো এখন পাওয়া যাচ্ছে, এমএসসির সলিউশন পাওয়া যাচ্ছে, পিএসসি জেইর সলিউশন পাওয়া যাচ্ছে, প্র্যাকটিস এমসিকিউ যদি করতে চাও স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে 2টো মডিউল, আর ম্যারাথন বই এখন যে দেখছো আমি কন্টেন্টগুলো দিচ্ছি কুইক রিভিশনের জন্য, এগুলো ম্যারাথন বই থেকেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে নিয়ে আমি বানিয়েছি। যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে এসে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো, হাইড্রোলজি শুরু করব। হাইড্রোলজি ইজ দ্য সায়েন্স যেটা ডিল করে কি অকারেন্স, ডিস্ট্রিবিউশন এন্ড মুভমেন্ট অফ ওয়াটার অফ আর্থ, সেটাকে হচ্ছে আমরা হাইড্রোলজি বলি। হাইড্রোমেট্রিটা কি সায়েন্স, এটা একটা সায়েন্স যেটা ডিল করে মনিটরিং অ্যান্ড মেজারমেন্ট অফ ওয়াটার হাইড্রোলজিক্যাল সাইকেলে মনিটর করে, ঠিক আছে, সেটাকে হচ্ছে হাইড্রোমেট্রি বলে সায়েন্সটাকে। এটা অনেক সময় এসছে হাইড্রোলজির যে ডেফিনেশনটা দিয়ে এসছে, হাইড্রোলজি ডেফিনেশন না দিয়ে হাইড্রোমেট্রি ডেফিনেশন দিয়ে দিচ্ছে। সায়েন্স হুইচ ডিলস মনিটরিং অ্যান্ড মেজারমেন্ট অফ দ্য ওয়াটার ইন হাইড্রোলজিক্যাল সাইকেল হুইচ ইজ কল্ড হাইড্রোমেট্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, ওয়াটার বাজেট বা হাইড্রোলজিক যে ইকুয়েশন আছে, ঠিক আছে, ইকুয়েশনে কি বলে, মাস ইনফ্লো বাই মাস আউটফ্লো ইকুয়ালস টু কি স্টোরেজ, চেঞ্জ ইন মাস অফ ওয়াটার, চেঞ্জ ইন মাস ইন ওয়াটার, মাস ইনফ্লো। দেখো, মাস অফ ওয়াটার ইনফ্লো আর হচ্ছে ওটা কি মাস অফ ওয়াটার আউটফ্লো, সেটা কি হবে চেঞ্জ ইন মাস অফ ওয়াটার, আই মাইনাস ও ইকুয়াল টু ডেল এস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর ওয়াটার বাজেট ইকুয়েশনটা কিসের উপরে বেসড করে হয়, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মাসের ওপর বেস করে হয়। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতে এসছে আগে। আর হচ্ছে মাস ইনফ্লো, মাস অফ ওয়াটার ইনফ্লো আর মাস অফ ওয়াটার আউটফ্লো ইকুয়ালস টু কি হবে, চেঞ্জ ইন মাস অফ ওয়াটার, এটা হয়। এবারে দেখো, এবারে যদি সেটাকে প্রেসিপিটেশন মাইনাস, দেখো রান অফ মাইনাস কি গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এভাপোরেশন মাইনাস ট্রান্সপিরেশন ইকুয়ালস টু ডেল এস। এটা ইকুয়েশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, কনজারভেশন অফ মাসের উপর বেস করে হয় ওয়াটার বাজেট ইকুয়েশনটা, এটা মনে রাখো। হাইড্রোলজি কি, হাইড্রোমেট্রি কি, এটা মনে রাখো। তারপর দেখো, যদি ফর্মস অফ প্রেসিপিটেশন বলি, প্রেসিপিটেশনের কি কি ফর্ম আছে, দেখো, হতে পারে রেন, ড্রিজেল হতে পারে, স্লিট হতে পারে, স্নো হতে পারে, হেল হতে পারে, আর হচ্ছে গ্লেজ হতে পারে। এবারে রেন কখন বলছি, যখন ওয়াটারের ড্রপলেটটা হচ্ছে 0.5 থেকে 6 mm হয় তখন সেটাকে রেন বলে। এবার রেনের হচ্ছে ওই ড্রপলেটের 0.5 থেকে 6 mm সাইজ হতে পারে। এবারে হচ্ছে ইন্টেন্সিটির বেসিসে রেনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। সেটা হচ্ছে লাইট রেন কখন বলে, যখন ইন্টেন্সিটিটা 2.5 mm পার আওয়ারের থেকে, এটা এইখানে ইউনিটটা ভুল আছে, পার আওয়ারের থেকে কম হয় তখন তাকে লাইট রেন বলি। যখন 2.5 থেকে 7.5 হয় তাকে মডারেট রেন বলি। আর হচ্ছে যখন গ্রেটার দেন 7.5 হয় তখন তাকে হেভি রেন বলি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপ টু এমএসসি এক্সাম সব সাবজেক্ট কভার করা হবে শর্টার ফরম্যাটে। তুমি ডেলি ওয়াইজ আধা ঘন্টা যদি ফাস্ট ফরওয়ার্ডেও দেখো তাহলেও তোমার জন্য হেল্পফুল ভিডিওগুলো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। তারপর দেখো, ডিজেল কখন বলছি, যখন ড্রপলেটের সাইজ 0.5 এর থেকে কম হয় তখন তাকে কি বলছি, ড্রিজেল বলি। আর ইন্টেন্সিটি কত হয়, 1 থেকে 1 mm পার আওয়ার থেকে কম হয়, এটা কিন্তু পড়েছে, ইম্পর্টেন্ট। স্লিট কখন বলি, রেনফল অ্যাট সাব ফ্রিজিং টেম্পারেচার। দেখো, সাইজ যখন 5 mm এর থেকে কম, স্নো আর রেনের হচ্ছে কম্বিনেশন, তখন তাকে স্লিট বলি। স্নো, আইস ক্রিস্টাল, পরে স্নো কম্বাইন অফ ফর্ম ফ্লেক্স, অ্যাভারেজ ইন্টেন্সিটি কত, 0.1 গ্রাম পার সিসি। হেল কখন, যখন মোর দ্যান 8 mm সাইজের থেকে হয় তখন ড্রপলেট, তখন হচ্ছে হেল বলি। আর গ্লেজ, হোয়েন রেন অর ড্রিজেল টাচেস গ্রাউন্ড অ্যাট 0 ডিগ্রি সি, তাকে কি বলা হয়, গ্লেজ বলে। এটা কিন্তু পড়েছে, ইম্পর্টেন্ট। আর মনে রাখবে, ফগ আর স্মোক কিন্তু প্রেসিপিটেশনের কোনো ফর্ম না।
প্রেসিপিটেশনের ফর্মের মধ্যে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশন থাকে দেখবে ফগ নাহলে স্মগ, সেটা কিন্তু ফর্ম হবে না প্রেসিপিটেশনের। এরকম টাইপেরও এমসিকিউ এসছে। এবারে ভিরেজ কাকে বলে? যখন বলছে রেন ড্রপস এভাপোরেটস বিফোর রিচিং, আর্থে আসার আগেই এভাপোরেট হয়ে যায়, তখন সেইটাকে বলে ভিরেজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও এসছে এমসিকিউতে। যদি নিউ কোশ্চেন জেনারেট হয় এইসব জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সবসময় কিন্তু পিআইকিউ থেকে কপি হবে সেরকম ব্যাপার না, কোশ্চেন কিন্তু আলাদা জেনারেট হলে এইসব জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। সেই জন্যই আমি দিয়েছি 20টা স্লাইডের মধ্যে এতটুকু কন্টেন্ট, 20টা স্লাইড যদি মনে রাখো 2 থেকে 3টে কোশ্চেন হাইড্রোলজি থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো টাইপস অফ প্রেসিপিটেশন যেগুলো আছে, কনভেকটিভ তার কারণটা পড়ে, সেই জন্য আমি টেবিল হিসাবে দিয়েছি। টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে প্রেসিপিটেশনটা হয় সেটা হচ্ছে কনভেকটিভ, ঠিক আছে। আর অরোগ্রাফিক কি? অরোগ্রাফিক হচ্ছে ট্রোপোগ্রাফিক্যাল ব্যারিয়ার। ট্রোপোগ্রাফিক্যাল ব্যারিয়ারের জন্য কিন্তু হচ্ছে ওরোগ্রাফিক প্রেসিপিটেশন হয়। আর উইন্ডওয়ার্ড সাইড, দুটো সাইড থাকে, একটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, একটা লিওয়ার্ড সাইড। উইন্ডওয়ার্ড সাইডে ম্যাক্সিমাম প্রেসিপিটেশন হয় আর লিওয়ার্ড সাইডে হচ্ছে মিনিমাম প্রেসিপিটেশন হয়, এটাও এখানে লেখা আছে। ফ্রন্টাল কখন? যখন হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফ্রন্ট, ওয়ার্ম আর কোল্ড ফ্রমের ডিফারেন্স তৈরি হলে সেখানে হচ্ছে ফ্রন্টাল প্রেসিপিটেশন তৈরি হয়। সাইক্লোনিক কখন হয়? প্রেসার ডিফারেন্সের কারণে সাইক্লোনিক প্রেসিপিটেশন হয়। এই টেবিলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো কিছু আমি নোটস, কিছু পয়েন্ট দিয়েছি, এইগুলো থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে। ইন ইন্ডিয়া অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ইজ দ্য মিন অফ দ্য অ্যানুয়াল রেনফল মেজার্ড ওভার এ পিরিয়ড 35 ইয়ার্সের যে রেনফল তার অ্যাভারেজ নিয়ে হচ্ছে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল এস্টিমেট করি। এবারে অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ইন্ডিয়াতে কত? 119 সেন্টিমিটার হয়। এটা 117, কেউ 120 এরকমও দেয়। 119-এর আশেপাশে মনে রাখো, অপশন থাকলে চুজ করবে। রেনফল কখন কালেক্ট করা হয়? প্রতিদিন মর্নিংয়ে 8:30টার সময় কিন্তু আগের দিনের রেনফলটা কালেক্ট করা হয়। হোয়েন দ্য রেনফল এক্সিডস 2.5 mm ইন এ ডে, যদি একদিনেতে রেনফল 2.5 mm এর থেকে এক্সিড করে যায় তখন তা সেই দিনটাকে বলে রেনি ডে। আর হচ্ছে অ্যাভারেজ রান অফ ইন্ডিয়াতে কত? 55 সেন্টিমিটার। দেখো হাইড্রোলজিক্যাল বা ওয়াটার ইয়ার কোন টাইমটাকে বলে? 1 জুন থেকে 31 মে হচ্ছে ওয়াটার ইয়ার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিটা ডেটা এক একটা করে শর্ট কোশ্চেন, সবগুলো মনে রাখতে হবে। দেখো মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন কি দিয়ে মেজার করি? আমরা রেন গেজ দিয়ে মেজার করি প্রেসিপিটেশন, ঠিক আছে। প্রেসিপিটেশন রেন গেজ দিয়ে মেজার করি। রেন গেজ ইনস্টলেশনের কোড কত? IS 4986। IS 4986 হচ্ছে রেন গেজ আমরা যে ইনস্টল করি তার হচ্ছে ইনস্টলেশনের কোড। রেন গেজ অলসো নোন অ্যাজ দেখো প্লোভিওমিটার, অম্বরোমিটার আর হচ্ছে হাইড্রোমিটার, এগুলো কিন্তু রেন গেজের আলাদা নাম। রেন গেজ শ্যাল বি কোথায় প্লেস করা হয়? রেন গেজ সবসময় দেখবে ওপেন প্লেসে প্লেস করা হয়। ওপেন লেভেল প্লেস, নট আপন এ স্লোপ অর টেরেস। স্লোপ বা টেরেসের ইউজ করা কখনোই হয় না, বা রূপেও কখনো বসানো হয় না, সব সময় ওপেন লেভেল প্লেসে বসানো হয়। এবারে সেটা কি হবে? সেটা হচ্ছে নিয়ারেস্ট কোনো যে অবজেক্ট থাকে তা থেকে, দেখো তা থেকে অবজেক্ট থেকে শ্যাল নট বি লেস দ্যান টোয়াইস অফ দ্য হাইট। কোনো যদি পাশে বিল্ডিং থাকে, বিল্ডিং এর হাইটের 2 গুণ হাইট দূরে হবে, অথবা 30 মিটার দূরে মিনিমাম হতে হবে। আর একটা কি বলছে দেখো, 4 টাইমস অফ দ্য হাইট অফ দ্য অবজেক্ট। কোনো অবজেক্ট থাকলে 4 টাইমস দূরেও দেখো কোডে কিন্তু এটা আছে টোয়াইস অফ দ্য হাইট অথবা 30 মিটার। আর ইন জেনারেল কিন্তু 4 টাইমস কোনো হাইট থাকলে তা থেকে দূরে বসানো হয়। এবার দেখো গেজ যেটা আমরা রেন গেজ যেটা বসাই সেটা হচ্ছে কংক্রিট ফাউন্ডেশন করা হয় প্রথমে, তার উপরে বসানো হয়। কংক্রিট ফাউন্ডেশনের ফাউন্ডেশনটা যে ডাইমেনশন 600 বাই 600 হবে। আর হচ্ছে 300 mm গ্রাউন্ড লেভেল থেকে রেন গেজের টপটা হাইটে থাকে। এটা হচ্ছে কোডটা, যদি তুমি দেখো ছবি দেখতে পাবে, তার মধ্যে ছবিটা আমি দিইনি। আর হচ্ছে 5.5 বাই 5.5 মিটারের ফেন্সিং এর ভিতরে ওটাকে বসানো হয়। গ্রাউন্ড লেভেলে কেন বসানো হয়? উইন্ড এফেক্টটাকে রিডিউস করার জন্য। যদি গ্রাউন্ড থেকে হাইটে বসিয়ে দাও, উইন্ডের কারণে কিন্তু রেনফলটা পুরোটা তার মধ্যে আসবে না, ওই রেন গেজের সাইড গুলোতে পড়বে, তখন কিন্তু পুরোটা ভিতরে আসবে না, পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট পাবে না। সেই জন্য একদম গ্রাউন্ড লেভেলেই বসাতে হয়। ওপেন আর লেভেল প্লেসে বসাতে হবে গ্রাউন্ড লেভেলে।
তাহলে দেখো এই টোয়াইস অফ দ্য হাইট অফ দ্য অবজেক্ট অথবা 30 মিটার এটা মনে রাখবে, আর ইন জেনারেল 4 টাইমস হাইট অফ দ্য অবজেক্ট থেকে বসানো হয়। এটা এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। তারপর দেখো, আচ্ছা এটা আমি বলে দিয়েছি। আচ্ছা এরপরে দেখো যে রেন গেজ আমাদের দু টাইপের হয়, রেকর্ডিং টাইপ আর নন রেকর্ডিং টাইপ। এবারে হচ্ছে কোশ্চেন আসে ইন্ডিয়াতে নন রেকর্ডিং টাইপ রেন গেজ কি ইউজ করা হয়, সেটা হচ্ছে সাইমন রেন গেজ ইন্ডিয়াতে ইউজ করা হয় নন রেকর্ডিং টাইপের মধ্যে, অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন রেকর্ডিং টাইপে কি আমরা পাই, টোটাল ডেপথ অফ প্রেসিপিটেশনটাকে আমরা মেজার করি। এবারে বলছে সাইমন রেন গেজের যে কালেক্টিং এটা থাকে তার ডায়া কত, কালেক্টিং ফানেলটা থাকে তার ডায়াটা হচ্ছে হয় 127 mm। এটাও পরীক্ষায় পড়ে, এটা ইম্পর্টেন্ট, কেএমসিতে এসেছে। আর একটা হয় স্ট্যান্ডার্ড গেজ হয়, সেটাও একটা হয়, সেটা কিন্তু ইন্ডিয়াতে জেনারেলি ইউজ হয় না। এবার রেকর্ডিং টাইপের মধ্যে দেখো রেকর্ডিং টাইপ, এবারে নন রেকর্ডিং টাইপ কিন্তু মিনিমাম 10% রেকর্ডিং টাইপ রেন গেজ ইউজ করতেই হয়, সেটা এখানে বলা আছে। কোনো একটা স্টেশনে 10% হচ্ছে রেকর্ডিং টাইপ রেন গেজ ইউজ করতে হবে। বা রেকর্ডিং টাইপের মধ্যে কি কি আছে, প্রথমে দেখো টিপিং বাকেট হচ্ছে যেখানে মাউন্টেন অথবা ইনঅ্যাক্সেসেবল রিমোট প্লেস, সেখানে কিন্তু এই টিপিং বাকেটটা ইউজ করা হয়, এইটাও কোশ্চেনে এসছে। এবার টিপিং বাকেটের যে রিসিভার আছে তার ডায়া হচ্ছে 300 mm হয়, এটাও অনেক সময় এসেছে কোশ্চেনে। এবার দেখো ওয়িং বাকেট আছে, ওয়িং বাকেট দেখো মাস কার্ভ অফ রেনফল যদি বলে, সেই ডাটাটা কোত্থেকে, ওয়িং বাকেট হচ্ছে মাস কার্ভ অফ রেনফলের ডেটাটা প্রোভাইড করে। আর অলসো মেজার স্নোফলটাকেও মেজার করতে পারে হচ্ছে ওয়িং বাকেট টাইপ। ন্যাচারাল সাইফন টাইপ, আমি আগে বলেছিলাম যে নন রেকর্ডিং টাইপের মধ্যে ইন্ডিয়াতে কোনটা ইউজ হয়, সেটা হচ্ছে সাইমন। আর যদি বলে রেকর্ডিং টাইপের মধ্যে ইন্ডিয়াতে কোনটা ইউজ হয়, সেটা হচ্ছে ন্যাচারাল সাইফন টাইপ অথবা ফ্লোট টাইপ, এটা হচ্ছে ইন্ডিয়াতে ইউজ হয়। এটাও কিন্তু মাস কার্ভ অফ রেনফল দেয়, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস যেটা আমরা হাইলাইট করা আছে দেখো, যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু মনে রাখতে হবে। খুবই শর্ট ভিডিও, 20 থেকে 25 মিনিটের ভিডিও যদি তুমি ফাস্ট ফরওয়ার্ডে 15 মিনিটের মধ্যে দেখে নাও, 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু হাইড্রোলজির পুরো কমন পেয়ে যাবে। দেখো রেন গেজ ডেনসিটি আমরা নাম্বার অফ রেন গেজ যেটা বসাই, সেটা কিন্তু ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের ওপর। সেগুলো কি কি, যে এরিয়া অফ এক্সটেন্ড, এরিয়াটা কতটা এক্সটেন্ড করেছে, ক্লাইমেটিক কন্ডিশন কেমন এবং টোপোগ্রাফিক্যাল কন্ডিশন কেমন, এই 3টে ফ্যাক্টরের ওপর কিন্তু রেন গেজের ডেনসিটিটা ডিপেন্ড করে। আর আমি আগেই বলেছিলাম যে মিনিমাম 10% স্টেশনে রেকর্ডিং টাইপ রেন গেজ ইউজ করতে হবে অ্যাট লিস্ট, এটা ঠিক আছে। হাইয়েস্ট রেন গেজ ডেনসিটি কোথায় থাকে, ইসরায়েলে হচ্ছে হাইয়েস্ট রেন গেজ ডেনসিটি থাকে। এবারে রেন গেজ ডেনসিটি দেখো আইএস 4987 এর রেসপেক্টে প্লেন এরিয়াতে যদি হয় সেখানে 500 স্কোয়ার কিলোমিটারে একটা স্টেশন থাকবে। আর যদি রিজিয়ন অ্যাভারেজ এলিভেশন যদি 1000 মিটার হয়, তাহলে কি হবে, 260 থেকে 390 স্কোয়ার কিলোমিটারে একটা স্টেশন থাকবে। আর যদি হিলি এরিয়া হয় উইথ হেভি রেনফল, তাহলে একটা স্টেশন থাকবে 130 স্কোয়ার কিলোমিটারে একটা স্টেশন থাকবে। এই রেন গেজের ডেনসিটি থেকেও কিন্তু কোশ্চেন এসছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো নর্মাল প্রেসিপিটেশনটা কিন্তু অ্যাভারেজ রেনফল অফ 30 ইয়ার্সের ডেটা নিয়ে ক্যালকুলেট করা হয়, আর অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন, নর্মাল প্রেসিপিটেশনটা 30 ইয়ারের অ্যাভারেজ ডেটা, আর অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন 35 ইয়ার্সের অ্যাভারেজ ডেটা নিয়ে করা হয়। এটা কিন্তু এই দুটোও কিন্তু মনে রাখবে। তারপর দেখো এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসে, ইন্ডেক্স অফ ওয়েটনেস হচ্ছে রেনফল ইন এ পার্টিকুলার ইয়ার অ্যাট এ প্লেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল অ্যাট দ্যাট প্লেস, ঠিক আছে। এটাকে কি করা হয়, ইন্ডেক্স অফ ওয়েটনেস যত হবে, ধরো 40% ইন্ডেক্স অফ ওয়েটনেস বলেছে, তাহলে রেনফল ডেফিসিয়েন্সি কত, 100 থেকে 40 মাইনাস করে 60% হবে ডেফিসিয়েন্সি। সেটা এখানে একটা বলা আছে, দেখো উদাহরণ দিয়ে, 60% ইন্ডেক্স অফ ওয়েটনেস মিনস 40% অফ রেন ডেফিসিয়েন্সি। এটা মনে রাখবে, রেন ডেফিসিয়েন্সির সাথে ইন্ডেক্স অফ ওয়েটনেসের সম্পর্কটা 100 মাইনাস করলে পাবে। আর এটা কি ফাইন্ড করে, দ্য অ্যানুয়াল ভ্যারিয়েশন, এটা ভ্যারিয়েশনটা পার্টিকুলার ইয়ারে যে আমাদের রেনফলের ভ্যারিয়েশনটা হলো সেটা কিন্তু বের করি আমরা এটা থেকে।
মানে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল জানি কোনো একটা প্লেসের, তার রেসপেক্টে পার্টিকুলার কোনো একটা ইয়ারে কতটা রেনফল সেই বছর হলো সেটা ডিভাইড যদি রেশিও করি তাহলে সেটা হবে ইন্ডেক্স অফ ওয়েটনেস। এবার ইন্ডেক্স অফ ওয়েটনেস থেকে আমি রেনফল ডেফিসিয়েন্সি কি করে পাবো? 100 থেকে যদি ইন্ডেক্স অফ ওয়েটনেসটা মাইনাস করি তাহলে সেটা হচ্ছে রেনফল ডেফিসিয়েন্সি বোঝাবে। বোঝা গেল? এরপর দেখো অপটিমাম নাম্বার অফ রেন গেজ, যেটা আমরা বের করি কতটা অপটিমাম নাম্বার অফ রেন গেজ ওখানে লাগবে সেটার হচ্ছে ফর্মুলা আছে। এটা দিয়ে পার্টিকুলার এই 2 বছরের মধ্যে যে কেএমসি বা পিএসসি হয়েছে তার মধ্যে কোশ্চেন এসছে আমি দেখেছি। দেখো এটা হবে এন অপটিমাম বা এন টোটাল সিভি ডিভাইডেড বাই এপসাইলন তার স্কয়ার। সিভিটা কি? কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, আর হচ্ছে এপসাইলন হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যালোয়েবল এরর। এই দুটোর রেশিও করে স্কয়ার করলে কিন্তু অপটিমাম নাম্বার অফ রেন গেজ স্টেশনটা তুমি পাবে। এবার সিভিটা বের করতে হবে। সিবি হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই দেখো পি অ্যাভারেজ, প্রেসিপিটেশনের অ্যাভারেজ করলে তুমি হচ্ছে সিবিটা পাবে। এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি করে পাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এটা ফর্মুলা সব জায়গায় অ্যাপ্লাই হয় জানো। এটা থেকে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলে তারপরে পি অ্যাভারেজটা কি করে পাবে? তুমি হচ্ছে অ্যারিথমেটিক অ্যাভারেজ করে পি অ্যাভারেজটা পেলে, সব বের করে তুমি এন টোটাল পেলে। এবারে যদি সেখানে বলে অলরেডি এতগুলো রেন গেজ ইনস্টল আছে, এক্সিস্টিং আছে, তাহলে অ্যাডিশনাল কতগুলো লাগবে? তুমি কোশ্চেনে কিন্তু অবশ্যই দেখবে অ্যাডিশনাল চেয়েছে না টোটাল চেয়েছে। যদি অ্যাডিশনাল বলে কিন্তু তাহলে কিন্তু মাইনাস করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় এটা কিন্তু ছেলেরা ভুল করে, টোটালটা বের করে চলে আসে। এই জিনিসটা ফর্মুলাটা মনে রাখবে, এখান থেকে এসছে অনেক টাইমে। এখানে আসার চান্সেস অনেক কম আছে কারণ টাইম কম, ক্যালকুলেটিভ জিনিস খুব কমই দেবে। দেখো মিসিং রেনফল ডাটা আমরা কিভাবে পাই? অ্যারিথমেটিক অথবা সিম্পল মিন মেথড, যেটা অ্যাভারেজ করলেই পেয়ে যাই। আর একটা হচ্ছে দেখো নর্মাল রেশিও মেথডে আমরা করি। এবারে কি বলছে? যদি রেনফল স্টেশনগুলোর মধ্যে 10% এর ভ্যারিয়েশন থাকে তাহলে সেটাতে আমরা অ্যারিথমেটিক বা সিম্পল মিন মেথড ইউজ করব। যদি মোর দ্যান 10% থাকে তাহলে সেখানে কিন্তু নর্মাল রেশিও মেথড ইউজ করব। এই ফর্মুলা দুটো মনে রাখো, ফর্মুলা দুটো শুধু একবার দেখে নিও। দুটো ফর্মুলাই ইম্পর্টেন্ট আসে কোশ্চেন এখান থেকে। তারপরে দেখো মিন প্রেসিপিটেশন এস্টিমেশন ওভার এ ক্যাচমেন্ট, এটার কিন্তু তিনটে মেথড হয়। তিনটে মেথড কি কি আমি ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যারিথমেটিক্যাল মেথডে সিম্পল অ্যাভারেজ করবে, অ্যারিথমেটিক্যাল মেথডে অ্যাভারেজ পি অ্যাভারেজ পেয়ে যাবে। থাইজেন পলিগন মেথডে কি হয়? পিআই এআই এর সামেশন ডিভাইডেড বাই যেটা এরিয়ার সামেশন করলে পি অ্যাভারেজ পাবে। আর আইসোহেটাল মেথডে হচ্ছে দেখো এরিয়া ইন্টু পি এর অ্যাভারেজ, পি ওয়ান প্লাস পি টু, এ টু ইন্টু পি টু প্লাস পি থ্রি বাই টু, এরকম করে অ্যাভারেজ করতে থাকতে হবে। নিচে হচ্ছে টোটাল এরিয়া। এবারে দেখো এর মধ্যে কিন্তু সব থেকে অ্যাকিউরেসি কার বেশি হয়? আইসোহেটাল মেথডের অ্যাকিউরেসি সব থেকে বেশি হয়। এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে থাইজন পলিগন মেথড, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক মেথড। ফর্মুলা মনে রাখো। আর আইসোহেটাল মেথড হচ্ছে সব থেকে অ্যাকিউরেট হয়, এটা মনে রাখো। এবারে দেখো এই কার্ভটা থেকে পার্টিকুলার একটা কোশ্চেন তো প্রতি বছরই আসে, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। দেখো হাইড্রোগ্রাফ কি? ডিসচার্জ ভার্সেস টাইমের গ্রাফ হচ্ছে হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ কি? রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইমের হচ্ছে হাইড্রোগ্রাফ। মাস কার্ভ কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইম। ডবল মাস কার্ভ কি হয়? কিউমুলেটিভ রেনফল অফ নিয়ার বাই স্টেশন ভার্সেস কিউমুলেটিভ রেনফল অফ কনসার্ন স্টেশন। ঠিক আছে, এটাও মনে রাখবে। আর ডিএডি ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভে রেনফল ডেপথ ভার্সেস এরিয়া ভার্সেস টাইমের কার্ভ হয়। এই প্রথম দুটোই বেশি পড়ে, আর হচ্ছে কিউমুলেটিভ রেনফল পাওয়া যায় মাস কার্ভের থেকে। এই তিনটে, প্রথম তিনটে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে দেখো এভাপোরেশনের যে ফ্যাক্টর এফেক্টিং সেগুলো মনে রাখতে হবে। উইন্ড স্পিড বেশি হলে এভাপোরেশন বেশি হয়, টেম্পারেচার বেশি হলে এভাপোরেশন বেশি হবে, হিউমিডিটি লোয়ার হিউমিডিটি হলে এভাপোরেশন বেশি হয়, সারফেস এরিয়া যদি লার্জ এক্সপোজ সারফেস এরিয়া হয় তখন কিন্তু এভাপোরেশন বেশি হবে। আর সারফেস এরিয়া যদি কনভেক্স হয়, কনভেক্স ওয়াটার সারফেস হ্যাজ গ্রেটার রেট অফ এভাপোরেশন। এটা কিন্তু এমসিকিউ এতে এসেছে, কনভেক্স হলে গ্রেটার এভাপোরেশন হবে। অ্যাটমসফেরিক প্রেসার বেশি হলে লেস এভাপোরেশন হয়। রেডিয়েশন দেখো হায়ার রেডিয়েশন মোর এভাপোরেশন। ঠিক আছে, এভাপোরেশন কোথায় বেশি হয়? ইকুয়েটারে
এভাপোরেশন বেশি হয়, এটাও ইম্পর্টেন্ট। রেড কালিতে যেগুলো দিয়েছি এগুলো তোমার থিঙ্কিং এর বাইরে এমসিকিউ যদি আসে ওখান থেকে হবে। দেখো সলিউবেল সল্ট এর জন্য কি হয়, হায়ার সলিউবেল সল্ট থাকলে লেস এভাপোরেশন হবে, মানে সি ওয়াটার এভাপোরেশন লেস দেন রিভার হবে। ডেপথ অফ ওয়াটার, দেখো ইন সামার যদি সামার টাইমে হয়, শ্যালো ডেপথ যদি লেকের ডেপথ কম হয় তাহলে হায়ার এভাপোরেশন হবে। আর উইন্টারে শ্যালো ডেপথ লেক হ্যাজ লেস এভাপোরেশন। দেখো সামারের কিন্তু যদি সামার টাইমে শ্যালো ডেপথ হলে সেখানে হায়ার এভাপোরেশন, আর উইন্টারে শ্যালো ডেপথের কিন্তু লেস এভাপোরেশন। এটা হচ্ছে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপর দেখো প্যান কোফিসিয়েন্ট, লেক লেক এভাপোরেশন ইকুয়ালস টু প্যান কোফিসিয়েন্ট ইন্টু প্যান এভাপোরেশন। সবসময় মনে রাখবে প্যান এভাপোরেশনটা ইপি, ইপি হচ্ছে গ্রেটার দেন ইএ বা ই। প্যান এভাপোরেশন অ্যাকচুয়াল এভাপোরেশনের থেকে বেশি হয়। এবারে হচ্ছে প্যান কি কি আমাদের ইউজ হয়, ক্লাস এ ল্যান্ড প্যান, আইএসআই মডিফাইড ক্লাস এ প্যান, সানকেন প্যান, ইউএসজিএস ফ্লোটিং প্যান। এর ভ্যালুগুলো কিন্তু মনে রাখবে, ক্লাস এ হলে 0.70, আইএসআই হলে 0.80, সানকেন প্যান হলে 0.78, আর ইউএসজিএস প্যান হলে 0.80। প্রথম তিনটে কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু পরে অনেক সময় ক্লাস এ প্যানের অ্যাভারেজ ভ্যালু কত। ঠিক আছে, আর মনে রাখবে প্যান এভাপোরেশনটা অ্যাকচুয়াল এভাপোরেশনের থেকে বেশি হয়। তারপর দেখো অ্যারিডিটি ইন্ডেক্স, অ্যারিডিটি ইন্ডেক্সের ফর্মুলাটা অনেক সময় ডাইরেক্ট দিয়ে দেয়। ঠিক আছে, পিইটি মাইনাস এইটি ডিভাইডেড বাই পিইটি ইন্টু 100%। পিইটি কি পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশন, আর এইটি হচ্ছে অ্যাকচুয়াল এভাপোট্রান্সপিরেশন। এর দেখো লিমিটের বেসিসে জোনের কিছু ভাগ আছে, যদি এআই এর ভ্যালু লেস অর ইকুয়াল 0 হয় তখন সেটা কি জোন বলে, নন অ্যারিড জোন। আর 1 থেকে 25 হলে মাইল্ড অ্যারিড, 26 থেকে 50 হলে মডারেট অ্যারিড, 50 থেকে বেশি হলে সিভিয়ার অ্যারিড জোন। এটা কিন্তু ভ্যালুগুলো মনে রাখো, আর ফর্মুলাটা বিশেষ করে বিশাল ইম্পর্টেন্ট। তোমাকে অ্যারিডিটি ইন্ডেক্স বলে চারটে অপশানে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে ফর্মুলাটা দিয়েছে, পিইটি বাই এইটি বাই পিইটি, অন্যগুলোতে এইটি বাই পিইটি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো এই টেবিলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট তার কি কি প্রপার্টি মেজার করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো সাইক্রোমিটার রিলেটিভ হিউমিডিটি, হাইগ্রোমিটার হিউমিডিটি, এটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি তোমাকে। থার্মোহাইগ্রোমিটার টেম্পারেচার হিউমিডিটি, টেনসিওমিটার ক্যাপিলারি পোটেনশিয়াল, অ্যানিমোমিটার হচ্ছে উইন্ড ভেলোসিটি, এটা ইম্পর্টেন্ট। ওম্ব্রোমিটার প্লুভিওমিটার, ওডোমিটার হাইড্রোমিটার, এটা হচ্ছে কি রেনফল ডেপথ। লেসিমিটার এভাপোট্রান্সপিরেশন, এটা বিশাল পড়ে। অ্যাডমোমিটার এভাপোরেশন, আর ফাইটোমিটারটাও পড়ে। পারমিয়ামিটার এটা পড়ে না, অত পড়তে হবে না। রেনফল সিমুলেটর আর ইনফিল্ট্রোমিটার হচ্ছে ইনফিল্ট্রেশন ইন্ডেক্স। ঠিক আছে, যেগুলো ডবল স্টার দিয়েছি মনে রাখো একদম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখান থেকেও পড়ে, ইকুয়াল লাইন জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল ডেপথ অফ আইসো বার হচ্ছে প্রেসার, আইসো বাথ সি, আইসো হেল, আইসোলেশন অথবা সানশাইন। এই হচ্ছে ইকুয়াল ডেপথ লাইন জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল ডেপথ অফ রেনফল, তাকে কি বলে, আইসো হাইটস বলে। এটা কিন্তু পরীক্ষায় এসছে। আইসোপ্লেথ হচ্ছে এভাপোট্রান্সপিরেশন, আইসোথার্ম টেম্পারেচার, আইসোনেপ স্নোফল। এই টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, এভাপোট্রান্সপিরেশনটা ইম্পর্টেন্ট। আর দেখো এখানে আইসোক্রোন ইকুয়াল টাইম অফ কনসেন্ট্রেশন আর ট্রাভেল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আইসোভেলটা হচ্ছে ইকুয়াল ভেলোসিটি, স্যালিনিটিটা হচ্ছে আইসো হ্যালাইন, স্নোফল হচ্ছে আইসো নেপ। এই কটা জিনিস মনে রাখো। এটা কিন্তু এই টেবিলটাও ইম্পর্টেন্ট, আগের টেবিলটাও যেটা দেখিয়েছি সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ফাই ইন্ডেক্স আর হচ্ছে ডব্লিউ ইন্ডেক্স থেকে ছোটখাটো অঙ্ক পড়তে পারে, তাছাড়া কিছু পড়ে না। ফর্মুলা দুটো মনে রাখো। ঠিক আছে, প্রেসিপিটেশন মাইনাস রান অফ ডিভাইডেড বাই টাইম, আর এটা হচ্ছে প্রেসিপিটেশন মাইনাস রান অফ ডিভাইডেড বাই লস, লস মাইনাস লস ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, আর ফাই ইন্ডেক্সের ভ্যালু অলওয়েজ লেস অর ইকুয়াল, ডব্লিউ ইন্ডেক্সের ভ্যালু অলওয়েজ লেস অর ইকুয়াল ফাই ইন্ডেক্স, এটা মনে রাখবে তাহলেই হবে। আর এখান থেকে অত কিছু মনে রাখার দরকার নেই।
তারপর দেখো হাইড্রোগ্রাফ কি বলেছিলাম, ডিসচার্জ ভার্সেস টাইমের হচ্ছে গ্রাফ। ঠিক আছে, shows volume of water reaching a particular outfall, commonly used in the design of সিওয়ারেজ ডিজাইনে হাইড্রোগ্রাফ ইউজ করা হয়। তারপরে দেখো ইউনিট হাইড্রোগ্রাফ কাকে বলে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ডাইরেক্ট রান অফ আর হাইড্রোগ্রাফ রেজাল্টিং ফ্রম, যদি 1 ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেস পাই তখন সেটাকে কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ বলে, 1 ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেস। ঠিক আছে, আর হাইড্রোগ্রাফের থিওরিটা কে দিয়েছিল, দেখো L.K. শারম্যান। এটা অনেক সময় এসেছে কিন্তু এইখানে আমাদের এক্সামে আসে না চট করে। আর ইউনিট হাইড্রোগ্রাফে দেখো ক্যাচমেন্ট এরিয়া লেস দেন 5000 স্কোয়ার কিলোমিটার এটা হয়। আর পরে ইউনিট হাইড্রোগ্রাফ বেস্ট ইউনিট ডিউরেশন অফ স্ট্রম কি হয়, লেগ বেসিনের 1/4 হয়, বেসিন লেগ এর 1/4। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আর ইউনিট হাইড্রোগ্রাফ মেথড অফ ফ্লাড এস্টিমেশন ক্যান বি অ্যাপ্লয়েড, কোথায় অ্যাপ্লাই করা হয় ইউনিট হাইড্রোগ্রাফ, এটা হচ্ছে স্মল আর মিডিয়াম সাইজ বেসিনে অ্যাপ্লাই করা হয়। আর ইউনিট হাইড্রোগ্রাফের অ্যাজাম্পশন গুলো টাইম ইনভ্যারিয়েন্স আর লিনিয়ার রেসপন্স, এটাও কিন্তু আসে। এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে, তাহলেই কিন্তু হাইড্রোগ্রাফ মোটামুটি এখান থেকেই কোশ্চেন আসে। তারপরে দেখো যে আমাদের জিওলজিক্যাল ফরমেশন গুলো আছে, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটাড, অ্যাকুইফিউজ, এখানে হাইড্রোলিক প্রপার্টি গুলো কেমন আর এক্সাম্পল গুলো মনে রাখো। অ্যাকুইফারে কি ওয়াটার স্টোর হতে পারে, ট্রান্সমিটও হতে পারে, ইল্ডও হতে পারে, সেটা হচ্ছে স্যান্ড আর গ্রাভেল। দেখো অ্যাকুইক্লুডে কি হবে, স্টোর হতে পারবে, ট্রান্সমিট হতে পারবে না, ইল্ডও হতে পারবে না, হচ্ছে ক্লে অর সেল। অ্যাকুইটাডে দেখো স্টোর হবে, ট্রান্সমিট হবে, ইলটা স্লো হয়, স্যান্ডি ক্লে। আর অ্যাকুইফিউজে কোনো কিছুই হবে না, সেটা হলে হবে অ্যাকুইফিউজ, গ্রানাইট, ব্যাসল্ট। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, পিএসসি তে এসছে এই কোশ্চেন এখান থেকে। অ্যাকুইফারের যে প্যারামিটার গুলো দেখো, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। পোরোসিটি সয়েলে তোমরা পড়েছো। স্পেসিফিক ইল্ড দেখো, ভলিউম অফ ওয়াটার ড্রেন্ড বাই ক্যাভিটি পার ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার, VW/V। স্পেসিফিক ইল্ডটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক ক্যাপাসিটি খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোশ্চেনে আসে। ইল্ড পার ইউনিট ড্রডাউন বলে অপশন দিয়ে দেবে, 4টে অপশন দিয়ে দেবে, তোমাকে করতে হবে স্পেসিফিক ক্যাপাসিটি হবে। ইল্ড পার ইউনিট ড্রডাউনটাকে হচ্ছে আমরা বলি স্পেসিফিক ক্যাপাসিটি। স্পেসিফিক রিটেনশন কি, ভলিউম অফ ওয়াটার রিটেন পার ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার, সেটাকে বলছি স্পেসিফিক রিটেনশন। স্পেসিফিক স্টোরেজ, ভলিউম অফ ওয়াটার ইউনিট রিলিজ ফ্রম ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার ফর ইউনিট ডিক্লাইন ইন পিজোমেট্রিক হেড, এটাকে হচ্ছে স্পেসিফিক স্টোরেজ বলে। এখানে দেখো স্পেসিফিক ইল্ড আর স্পেসিফিক রিটেনশনটা পড়বে যেটার সামেশনটা পোরোসিটির সাথে সমান হয়, এটা ইম্পর্টেন্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। আর ট্রান্সমিসিবিলিটি, ডিসচার্জ রেট, টি, টিটা হয় কে ইন্টু বি, এটা হচ্ছে ফর্মুলা আছে দেখবে, টি ইকুয়ালস টু কে ইন্টু বি। ঠিক আছে, ইউনিট উইট হয়ে গেলে সেটা হচ্ছে হাইড্রোলিক discharge rate at which water is transmitted through a unit width of an aquifer under a unit hydraulic gradient, T equals to K into B, এটা ফর্মুলা আছে দেখে নেবে। আর হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, এগুলো পড়েছো। ডিসচার্জ পার ইউনিট এরিয়া অফ সয়েল মাস আন্ডার ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হলে সেখানে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলে, এটার ইউনিট কত, সেন্টিমিটার পার সেকেন্ড হয়। এটা ইউনিটটা, এটা কিন্তু সয়েলের কোশ্চেনে অনেক সময় আসে, সয়েল পড়ে থাকলে তোমরা জেনে থাকবে। এখানে স্পেসিফিক ক্যাপাসিটিটা দেখো, আর স্পেসিফিক ইল্ড, স্পেসিফিক রিটেনশনটা কি, আর দুটোর সামেশন পোরোসিটির সাথে সমান হয়, এটা জেনে রাখো। এই কয়েকটা জিনিস জানলেই হবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু ফার্দার আমরা আরো মোটিভেট হব যে আলাদা অন্য ভিডিওগুলো আনার জন্য অন্য সাবজেক্টের। অলরেডি আমরা 5টা সাবজেক্ট করে ফেলেছি, এটা 6 নম্বর সাবজেক্ট চলছে, আর ইম্পর্টেন্ট কয়েকটা সাবজেক্ট দিয়ে দিলেই কিন্তু কভার হয়ে যাবে। দেখো যদি কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মেজারমেন্ট করি, দুটো টেস্ট, ল্যাবরেটরি টেস্টের মধ্যে কি হয়, কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি আর ফলিং হেড। কনস্ট্যান্ট হেড হলে আমরা মনে রাখি কোর্স গ্রেন সয়েলের জন্য, আর ফলিং হেডের জন্য ফাইন গ্রেন সয়েলের জন্য। এটা ইম্পর্টেন্ট, এগুলো সয়েলে আছে, তোমরা সবাই জানো, এটা ইজি ফর্মুলা, দুটো শুধু দেখে নিও। দেখো এখানেই মোটামুটি হাইড্রোলজি শেষ। তোমরা এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ফলো করতে পারো। ডেসক্রিপশনের মধ্যে যদি চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ,
এমএসসির একটা পার্টিকুলার গ্রুপ, এমএসসি আর এনএস এর সব গ্রুপ আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন হও। সমস্ত পিডিএফ, সমস্ত ভিডিও লিঙ্ক, সমস্ত ডিপিপি, কোশ্চেন প্র্যাকটিস সেট সমস্ত কিছু প্রোভাইড করা হয়। সেগুলোতে গিয়ে জয়েন হয়ে গেলে তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরে কিন্তু আমরা ইরিগেশন, বিল্ডিং কনস্ট্রাকশন আর ওয়াটার রিসোর্স, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং, যেটা এনভায়রনমেন্ট পার্ট 1 অ্যান্ড 2, এগুলো সমস্ত নিয়ে আসবো। আজকে এখান পর্যন্তই। তোমরা ভিডিওগুলো ভালো করে প্রপার ওয়েতে বসে বসে দেখো। দিনে আধা ঘন্টা সময় দিলে, এখনো যে 5-7 দিন বাকি আছে এক্সামে, তোমাদের কিন্তু রিভিশনটা পুরোপুরি ভালো করে হয়ে যাবে।